ঘটনার দিন অর্থাৎ ২৭ তারিখ সন্ধ্যা ইফতারও করেছে আর কি। আমাদের এই বাচ্চা যিনি বিশেষ মারা গিয়েছে সে কিন্তু স্থানীয় মসজিদে সকলের সাথে স্থানীয় মুসল্লিদের সাথে ইফতার আদায় করতেন এবং সে সবাইকে পানি পানি দিয়ে দিতেন এবং ইফতারের সহযোগিতা করতেন। সেই সুবাদেই কিন্তু ওখানে স্থানীয় মুসল্লির মধ্যে তাই সেই বাচ্চার একটা গ্রহণযোগ্যতা, খুব ভালো একটা ছেলে হিসেবে, বাচ্চা হিসেবে খুবই পরিচিতি আছে এবং খুব সবাই তাকে খুব আদর করত। তো যাই হোক, সেই প্রতিদিনের ন্যায় সেদিনও ইফতার শেষ করে সে বাসায় আসছে, এসে তার মা তাকে শুয়েও দিয়েছে অলরেডি। ইতিমধ্যে আমান নামের ওর এক চাচাতো ভাই অর্থাৎ আমানুল ইসলাম আমান, তিনি তার বাসায় যান, বিশিষ্টের বাসায় যান এবং তার মা সামিয়া আক্তার, সিরাজুল আল শামসের আম্মা। ক্ষোভ ও সম্পত্তির ভাগ পেতে শিশু শামসকে হত্যা করেছে তার আপন চাচাতো ভাই। দিনাজপুর থেকে মোহাম্মদ ফয়জার রহমানের পাঠানো তথ্যচিত্রের রিপোর্ট। ক্ষোভ ও সম্পত্তির ভাগ পেতে দিনাজপুরের নবাবগঞ্জে ৭ বছরের শিশু শামসকে হত্যা করেছে তার আপন চাচাতো ভাই আমানুল ইসলাম আমান। আজ রোববার ১ মার্চ সকালে দিনাজপুরের জেলার পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন দিনাজপুরের জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড আপস আনোয়ার হোসেন। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ শনিবার বিকেলে আটক করে। আজ রবিবার প্রেস ব্রিফিংয়ের পর আদালতে সোপর্দ করেছে। পুলিশ জানায়, শুক্রবার ২৭শে ফেব্রুয়ারি রাত ৮টায় দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার কুশদহ ইউনিয়নের আমারুল বাড়ি ডাঙ্গাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশি তৎপরতায় বেরিয়ে এসেছে মঈনুল ইসলামের ছেলে সিরাজুল আল শামসকে হত্যা করেছে তারই আপন চাচাতো ভাই আমানুল ইসলাম আমান। দিনাজপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড আপস আনোয়ার হোসেন বলেন, গ্রেপ্তারকৃত আমানের জবানবন্দি অনুযায়ী চাচির প্রতি দীর্ঘদিনের ক্ষোভ এবং চাচার সম্পত্তির ক্ষোভ থেকেই এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। আমানের দাবি অনুযায়ী তার চাচি তাকে অবহেলা করতেন। অপরদিকে চাচাতো ভাই শামস ও তার পরিবার ভালোভাবে জীবনযাপন করছিল। এ থেকে তার মধ্যে হিংসা ও বিষেদ তৈরি হয়। ঘটনার দিন শুক্রবার ২৭শে ফেব্রুয়ারি রাত আনুমানিক ৮টার দিকে আমান একটি পাঞ্জাবি সেলাইয়ের কথা বলে তার চাচার বাড়িতে যায়। সেখান থেকে কৌশলে শামসকে বাহিরে ডেকে নিয়ে আসে। পরে বাড়ির পাশের একটি মাদ্রাসার কক্ষে নিয়ে গিয়ে শ্বাসরোধ করে এবং ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে তাকে হত্যা করে। নিশ্চিত হওয়ার পর পাশের একটি ভুট্টা খেতে মরদেহ ফেলে রেখে আসে সে। পরবর্তীতে শামসের মা ছেলেকে খুঁজতে গিয়ে আমানের কাছে জানতে চাইলে সে বিভ্রান্তিকর তথ্য দেয়। পরে এলাকাবাসীর সহায়তায় খোঁজাখুঁজির এক পর্যায়ে ভুট্টা ক্ষেত থেকে শামসের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়। সামিয়া আক্তার এই আমানের বাসায় যায় এবং দেখে যে আমার এই টিউবওয়েলের পাড়ে অর্থাৎ টিউবওয়েলের কাছে সে হাত মুখ ধুচ্ছে বা ফ্রেশ হচ্ছে, সেরকম অবস্থায় দেখতে পায় এবং তাকে জিজ্ঞেস করে যে শামস কোথায়। তখন সে অসংলগ্ন কথা বলে এবং প্রথমে বলছিল যে তার বোন মুনতাহার সাথে খেলছে, কিন্তু পরে বলে যে না, কোথায় আছে আমি তো জানি না, আমি তো গেটের কাছে রেখে আসছি, এরকম অসংলগ্ন কথা বলে। তখনই তার চাচি চিৎকার চেঁচামেচি শুরু করে যে আসলে কোথায় গেল আমার ছেলেটা। তারপরেই মূলত ঘটনা শুরু হয়, যে আসলে খোঁজাখুঁজি শুরু হয় এবং খোঁজাখুঁজির এক পর্যায়ে ওইখানে একটা মাদ্রাসা আছে, আপনারা জানেন, জেনে থাকবেন। সেটি হচ্ছে দারুস সুন্নাহ জান্নাত বা নুরানি ও কওমি হাফিজিয়া মাদ্রাসা, লিল্লা বোর্ডিং ও এতিমখানা। এই মাঠের দক্ষিণ পাশে আবেদ আলীর ভুট্টা ক্ষেত আছে। ওই ভুট্টা ক্ষেতের মধ্যে এই লাশটাকে আপনার খুবই মারাত্মক অবস্থায় অর্থাৎ জখম অবস্থায় অবস্থায় পাওয়া যায়। পেলে ওইখানে তাৎক্ষণিক তারা চিৎকার চেঁচামেচি করে এবং ফরহাদ নামে এই শামসের এক চাচা ছিল, সেই প্রথম মোটরসাইকেলে করে নিয়ে যায় স্থানীয় বাজারে এবং ওখানে তারা বলে যে তোমরা হাসপাতালে নিয়ে যাও। ফুলবাড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে ৯টা ৪৫-এর দিকে অর্থাৎ ১৫-১০টার দিকে তাকে মৃত ঘোষণা করা হয় ফুলবাড়ি স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তৃক, ডাক্তার কর্তৃক। এইটা ছিল মূল বিষয়। যে তারপরে আমরা এই আমানকে গ্রেফতার করি। শুধু আমানকে না, আমরা জিজ্ঞাসাবাদের জন্য আমরা বেশ কয়েকজনকে নিয়ে আসছিলাম আমান সহ, এবং জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে আমান আমাদের কাছে প্রাথমিকভাবে স্বীকার করে যে আমি তাকে হত্যা করেছি বা আমি এই ঘটনার সাথে জড়িত।
আরেকটু যদি ভেঙে বলি কেন তাকে হত্যা করা হয়েছে বা মোডাস অপারেন্ডিটা যদি বলতে চাই, তাহলে বলতে পারি ওর ভাষ্য মতে আমাদের কাছে যেটি বলেছেন যে আমার চাচি অর্থাৎ শাম্মী আক্তার বা শামসের মা তাকে দেখতে পারতো না, এবং আপনারা ইতিমধ্যে অনেকে জানেন যে সে কিন্তু সে কিন্তু বিবাহিত, এবং 6 মাস আগে সে একটা মেয়েকে প্রেম করে বা সম্পর্ক করে ভাগিয়ে নিয়ে গিয়ে গাজীপুরের দিকে গিয়ে বিয়েও করে এবং সে সংসারও করছে। তো সবকিছু মিলিয়ে ওর চাচি তাকে দেখতে পারতো না, এবং তার ব্যাপারে তার চাচিও সন্দিহান ছিল নানান কারণে, যেহেতু সে পড়ালেখায় ভালো ছিল না বা খুব ভালো ছেলে হিসেবে পরিচিত না, সেজন্য। এবং সে বলে যে আমাকে দেখতে পারতো না, এবং আমরা দাওয়াত দিলে বা কোনো আচার অনুষ্ঠান যদি আমরা দাওয়াত দিতাম, সে আমাদের বাসা পর্যন্ত আসে না আমার চাচি। তখন থেকেই আসলে তার একটা মানে একটা হীনমন্যতা এবং চাচির এই ইগনোরেন্সটা সে আসলে নিতে পারে নাই, একটি বিষয়। এবং আরেকটি বিষয় হচ্ছে যে তার মাথায় আসছে লাস্ট 10-12 দিন হলো সে চিন্তা করছে যে চাচাতো ভাই একে যদি আমি মারি, আমার চাচার সম্পত্তি আছে বা আমার টাকা পয়সা আমার চাচার বেশি আমার চাইতে, তো তাহলে আমার চাচাতো ভাই যদি না থাকে তাহলে আমাদের মানে ইসলামী শরিয়া মোতাবেক এর একটা ভাগ পাবো, যেহেতু একটা চাচার ছেলে থাকবে না, তাহলে ছেলে না থাকলে সম্পত্তির ভাগটা আমি পাবো। এইটা একটা তার মাথার মধ্যে আসে। এই দুটা কারণে সেই শামসকে হত্যা করেছে বলে জানায় আমাদেরকে। এবং আমি আরেকটু জিজ্ঞাসাবাদ করলাম যে আসলে তুমি তোমার জীবনাচরণ সম্পর্কে জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে যে সে আসলে খুব বেশি কাজকাম করে এরকমও না, বিয়ে করছে, বউ মাসখানেক হলো তার বাবার বাসায় আছে, ওখানে যাতায়াত করে, এবং সে বেশিরভাগ সময় ফোন দেখে, এবং লোকজন বলে যে সে কিন্তু এক্সট্রোভার্ট না, মানে আমার মনে হয় ওয়ান কাইন্ড অফ ইন্ট্রোভার্টই বলা যায় মানুষজনের সঙ্গে। স্থানীয় লোকজন বলে যে মানুষজনের সাথে কম মিশে, সারাক্ষণ ফোন নিয়ে থাকে। তো আমার মনে হয় যে এই ফোন থেকেও অতিরিক্ত ফোন দেখা বা বিভিন্ন জিনিস মাথার মধ্যে নেওয়াও একটা ফ্রাস্ট্রেশনের জন্ম দেয়, যে কারণে ওর 10-12 দিনগুলো এই 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 জিনিসটা বা শুভ চিন্তা থেকে সে কিন্তু বিরত ছিল, এবং এই কাজটা সেই কারণে করেছে। আমরা তার দেখানো মতে, তার ভাষ্য মতে আমরা একটা কাঠের হাতলযুক্ত ছোরা উদ্ধার করি, সেখানে তার যেখানে ছোরাটা ফেলেছিল সে নিজে দেখে দিয়েছে গতকালকে আমাদেরকে, আমরা উদ্ধার করি। এবং আমাদের পুলিশ ওই যেখানে প্রথমে একটা মাদ্রাসা, যেটা বললাম আমি যে দারুস সুন্নাহ জান্নাত বা নুরানি কওমি হাফিজিয়া মাদ্রাসা, ওই মাদ্রাসা একটা টিউবওয়েল ঘর আছে খোলা, উপরে ছাদ খোলা, সেই জায়গায় প্রথমে নিয়ে গিয়ে তার ভাষ্য মতে, আমরা এখনো পিএমপিতে বুঝতে পারবো, তার ভাষ্য মতে যে প্রথমে মুখ চেপে ধরে এবং গলা ধরে ফ্লোরে ওখানে কিছু ইটও ছিল সেখানে ফেলে দিয়ে, মানে তাকে অচেতন করে ফেলে বা একরকম মেরে ফেলেই বলা যায়, বা মেরে ফেলার চেষ্টা করে। তো যখন সে সেন্সলেস হয়ে যায় বা একদম অচেতন হয়ে যায়, ঠিক সেই সময়ে ওইখান থেকে নিয়ে এসে পরবর্তীতে সে ওই ভুট্টা ক্ষেতের ওই জায়গায় যেটা বললাম সেখানে এই যে ছোরা দিয়ে বিভিন্ন জায়গায় আপনারা দেখেছেন যে তার গলার বাম পাশে জখম আছে, তারপরে হচ্ছে হাঁটুর উপরে অংশে নিচের অংশে জখম আছে, হাতের বিভিন্ন জায়গায় কাটা আছে। তো সে এলোপাথারি এই এই জখমগুলো করে, এবং সে মৃত্যু নিশ্চিত করার জন্য এই কাজটা করে বলে আমাদেরকে জানায়। আমরা ওই স্কুল এই মাদ্রাসার ওই রুম থেকে, যেখান থেকে শ্বাসরোধ করে নিয়ে আসছিল, সেই জায়গা থেকে আমরা ডিসিস্টের ব্যবহৃত স্যান্ডেল উদ্ধার করি, আমরা সেখান থেকে পাই। এবং